দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে হয়, দেশের সঙ্গে দেশের সুসম্পর্ক, নেতা নেত্রীর সঙ্গে সুসম্পর্ক রাখলে সেটা আন্তর্জাতিক মানদণ্ডে গ্রহণীয় হয় না। আজকে আমার দেশের তত্ত্বাবধায়ক সরকার না অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, যদি আগামীকাল ভারতের নির্বাচন হয়ে কংগ্রেস সরকার আছে, তখন মোদির সঙ্গে সম্পর্ক থাকবে না, থাকবে রাহুল গান্ধীর সঙ্গে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে ভারত আপনি ভুলে যাচ্ছেন, আপনি বাংলাদেশের বন্ধু না, আপনি শেখ হাসিনার বন্ধু। তাই তো জনগণ বলে আমাদের ম্যাডামের স্বামী নাই, ওনার স্ত্রী নাই। চলবে চলবে চলবে, বাস। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। দেখেন মুরব্বীর অ্যাকশনটা দেখেন। এ মুরব্বী প্রায় জায়গায় থাকে, আল্লাহ ওনারে কবুল করুক, সকলে বলুন আমিন। আমি বলতেছিলাম তাকে, তাহলে কার ভয় পাবেন? আরো জোরে বলেন, কার ভয় পাবেন? এবং রাসূলের আনুগত্য করে চলবেন। চললে কি হবে? ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, যত রহমতের আশা তোমরা করতেছিলে তার চাইতে ডবল রহমত আল্লাহ তোমাদের দিয়ে দেবে। আমরা বাংলাদেশ জামাত ইসলামের মুরব্বী বুড়োরা যারা আছি, অনেক মিছিল করেছি, শুধু লাইভ দিতে হয়েছে, পরিবর্তন আনতে পারিনি। কি কথা কি বাড়াই বললাম না? ঠিক বললাম? আমরা ময়দানে কম আন্দোলন করিনি, কথা বলেন ঠিক না ঠিক? কম রক্ত দেইনি, কম জেল খাটিনি, কিন্তু সমাজের পরিবর্তন আনতে পারিনি। বিএনপি কম রক্ত দেয়নি, কম জেল খাটিনি, কিন্তু সমাজের পরিবর্তন আনতে পারিনি। হঠাৎ করে কোথা থেকে আসলো একদল ছাত্র, পরে যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে, কোথা থেকে আসলো একদল ছাত্র, আর ওই ছাত্রের সঙ্গে যোগ দিল রিকশাওয়ালা, কুলি মজুর, ভ্যানওয়ালা, ছোট্ট ছোট্ট বাচ্চারা যোগ দিল। আর যোগ দিল মাত্র একটা কথাই, যে রাজাকারের স্লোগান দিয়ে আব্দুল কাদের মোল্লারে ফাঁসি দেওয়া হলো, যেই রাজাকারের স্লোগান দিয়ে মতিউর রহমান নিজামীরে মারা হলো, যেই স্লোগান দিয়ে কি বলে সাবেক আমির সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসিতে ঝুলানো হলো, একই ট্যাগ দিয়ে একই কথায় এই সরকারের পতন হলো। একই কথা। ওরা হ্যাঁ ঠিক ঠিক, আমার বলতে দাও, আমার বলতে যেতে দাও, অনেক দূর যেতে হবে আমার। ওরা স্লোগান দিয়েছিল, কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার, মোতে মতিউর রহমান নিজামী তুই রাজাকার, তুই রাজাকার, দন্ত সাইতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার। কথা বলেন ঠিক না বেঠিক? সেই শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি করে তুই রাজাকার, তুই রাজাকার, সেই একই রাজাকারের স্লোগান দিয়ে দেশ স্বাধীন হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি স্লোগানটা কি? যখন না 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 বলতে দেন, যখন কি বলে কোটা সংস্কারের পক্ষের আন্দোলন করলো, তখন আমাদের সাবেক ডাইনি বুড়ি, রক্ত পিপাসু গণহত্যাকারিনী, কথা বলেন ঠিক না ঠিক? যদি আজকে হিটলার বেঁচে থাকতো তাহলে হিটলারের মুখে থুতু মারতো আর বলতো আমার চাইতে বড় হিটলার তুই। এই হিটলারের বাচ্চা, হিটলার এই গণহত্যাকারিনী তখন বলল যে এই যারা ময়দানে কথা বলছে এরা সব রাজাকারের বাচ্চা। এরা বলল কি মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না, তো রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। আর এই কোটায় কিন্তু চাকরি পেয়েছিল ওই 3 ইঞ্চি হারুন, এ কিন্তু পরীক্ষাতে চাকরি পায়নি, এগুলো কোটায় কোটায় চাকরি পেয়েছিল। এখন উনি বললেন রাত 11টার সময় সম্ভবত যে রাজাকারের বাচ্চারা কি চাকরি পাবে। এই কথাটা বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, প্রাইমারি স্কুল, মাদ্রাসা ছাত্ররা মেনে নিতে পারেনি। তাই তারা বিশ্ববিদ্যালয়ের সকল গেট খুলে বাইরে এসে বলল, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, কে
বলেছে? কে বলেছে? আবার বলেন, তুমি কে, আমি কে? কে বলেছে? কে বলেছে? এই যে স্লোগান শুরু হলো, পেতনির বাচ্চা, পেতনি ডাইনি বুড়ি এবার আরো উগ্র হতে শুরু করলো। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দুইটা গুলি খেয়ে কেউ বা লাশ পড়েছি, কেউ বা পালাইছি। বিএনপি পালাইছে, জামাত ইসলাম পালাইছে, শিবিরওয়ালারা ময়দানে থেকেছে, তারপরে অনেক সময় ময়দান ছেড়ে দিতে বাধ্য হয়েছে। কত মামলা খাওয়া যায়। বিএনপির ছাত্র দলের লিডারেরা, নেতারা ময়দানে ছিল, গুলির মুখে অনেক সময় পিস্টান মারতে বাধ্য হয়েছে। কিন্তু এই যে যুবক, কিশোর, ছোট ছোট বাচ্চারা, মা বোনেরা রাস্তায় নামলো, যত লাশ পড়েছে ততই তাদের আন্দোলনের বেগ জেগেছে। লাশকে আরেকজনের কাঁধে তুলে দিয়ে সে সামনে অগ্রসর হয়েছে, বুঝাইতে চেয়েছে লাশ পড়বে পড়ুক, তবু ডাইনি বুড়ি তোমার আর ক্ষমা না। কোথা থেকে নাজিল হলো আবু সাঈদ? আচ্ছা বলুন তো, আবু সাঈদ মরার আগে কয়টা লোক জানতেন? আবু সাঈদ মরার আগে কয়টা লোক জানতেন? কেউ চিনতাম না। আবু সাঈদের মা বাপকে আল্লাহ পাক রহমত করুক, আবু সাঈদকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দেখ। আবু সাঈদ দুই হাত উঁচু করে বলল, করো গুলি, তবু ময়দান ছেড়ে দেব না। ও বন্ধুরা, আবু সাঈদের গুলি লাগলো। যেই না আবু সাঈদের গুলির রক্ত জমিনে পড়লো, গোটা জমিন তখন ফেটে ফুলে উঠলো। কথা বলে ঠিক না ঠিক? জালেমেরা তখন পালাইতে বাধ্য হয়েছে। এবার আল্লামা সাঈদীর সেই কথাটা মনে পড়ে গেল, এমন একটা সময় আসবে, জালেমেরা জুলুম বন্ধ করো, আলেম ওলামাদের পরে অত্যাচার বন্ধ করো, নতুবা এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। আজকে সেই একই অবস্থা হয়েছে, পালানোর জন্য গোটা বিশ্বের কেউ জায়গা দিচ্ছে না। আমেরিকা লাল কার্ড দেখাই দিয়েছে, ঢুকতে পারবে না। লন্ডন লাল কার্ড দেখাইছে, ঢুকতে পারবে না। জাপান, জার্মান লাল কার্ড দেখাইছে, ঢুকতে পারবে না। ভারত বলতেছে কোন রকম 1.5 মাস থাকতে পারবা। কোথায় গেল সেই অহংকার? আমরা পালাই না। কোথায় গেল সেই অহংকার? আমরা আমাদের নিজেদের নেতার রক্ত মাখা লাশ কবরে রেখেছি। আল্লামা সাঈদীর জানাজায় আমি সবার আগে থেকে জানাজা পড়েছি, কান্নায় দুই চোখের পানিতে বুক ভাসিয়েছি, তবু আমরা ময়দান ছেড়ে দেইনি। আর তোমরা এত ক্ষমতার বাহাদুরিতে পালাই দিলে কেন ম্যাডাম? আমি অনেক আগে বলেছি, এমন সময় আসবে পায়জামার গিরে দড়ি দেওয়ার সময় পাবা না। আমার সে ওয়াজটা মনে হয় রেকর্ড এখন আপনাদের কাছে বাজে। সে সময়টা আসেনি। কি কায়দায় বললো, আমার 2 ঘন্টা সময় দেন। সেনাবাহিনীর প্রধান বললেন, সেনাবাহিনীর প্রধান কিন্তু ওনার আত্মীয় বলো, উনি বললেন ম্যাডাম ওরা এসেছে শাহবাগ পর্যন্ত, সেখান থেকে যদি পায়ে হেঁটে আসে 40-45 মিনিট, এর বেশি সময় আপনি পাবেন না, দয়া করে আপনি বেডিং পত্র গোছান। উনি তখন বললেন যাওয়ার আগে অন্তত একটু কথা রেকর্ড করে যাই। সেনাবাহিনীর প্রধান বললেন তাও হবে না। উনি বললেন তাহলে আমি কাপড় চোপড় গুলো নেই, কয় আপনার যে রং ঢং